বন্ধুরা, গত ক্লাস পর্যন্ত আমরা মাইকেলসন মোরেলের এক্সপেরিমেন্ট দেখেছি। সেখানে আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেই সিদ্ধান্তগুলোকে একত্র করে আমরা যদি আপেক্ষিকতার মৌলিক স্বীকার্যসমূহকে দেখি, তাহলে আপেক্ষিকতার মৌলিক স্বীকার্যের প্রথমটা সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো রয়েছে, অর্থাৎ আমরা যে ক্লাসিক্যাল মেকানিক্সে নিউটনিয়ান যে সূত্রগুলো রয়েছে, F = ma, S = ut + half-t², এই সূত্রগুলো সকল জড় কাঠামোতে সত্য হিসেবে পালিত হবে। অর্থাৎ আমি যদি দুইটা ফ্রেম নিয়ে চিন্তা করি, ওই দুইটা ফ্রেমের মধ্যে যদি একটা ধ্রুব বেগ থাকে, তাহলে তাদের মধ্যে আমরা বলবো যে নিউটনের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো খাটবে। বাট যদি আমাদের জড় প্রসঙ্গ কাঠামো না হয়, ধ্রুব বেগ না থাকে, ত্বরণে একটা কাঠামো থেকে আরেকটা কাঠামো সামনের দিকে, একটা কাঠামো থেকে আরেকটা কাঠামো সামনের দিকে চলে যেতে থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু নিউটনের গতির সূত্রগুলো খাটাতে পারবো না। অর্থাৎ এক কাঠামো থেকে আরেকটা ত্বরণে চলমান কাঠামোতে যদি কোনো একটা বস্তুর মধ্যে S = ut + half-t² প্রয়োগ করি, তাহলে সেটা হবে না। আরেকটা স্বীকার্য হচ্ছে আমরা যে মাইকেলসন মোরেলের এক্সপেরিমেন্ট দেখেছি সেখান থেকে আসে, সেটা হচ্ছে কি সকল জড় কাঠামোতে আলোর বেগের মান সমান। অর্থাৎ আমাদের যে জড় কাঠামোগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো ধ্রুব বেগে পরস্পর সাথে রয়েছে, সেইগুলোর মধ্যে আলোর বেগের মান ধ্রুবক। অর্থাৎ কোনো একটা কাঠামোতে তুমি যদি আলোর বেগের মান c পাও, আরেকটা কাঠামো যে কিনা সমবেগে চলতেছে পূর্বের কাঠামোর সাথে, সেইটার মধ্যেও আমরা আলোর বেগের মান কি পাবো? c পাবো। অর্থাৎ ভিন্ন ভিন্ন মান পাবো না। তো এই কনসেপ্টটা বলার মাধ্যমে কিন্তু আসলে একটা জিনিস আমরা কি করে ফেলতেছি, অস্বীকার করে ফেলতেছি, বা একটা সীমাবদ্ধতা আমাদের কিন্তু চলে আসতেছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা গ্যালিলিও রূপান্তরের বেলায় এই স্লাইডটা অলরেডি পড়েছি। এই স্লাইডটার মধ্যে কি ছিল? বালিকা, বালকটা টর্চ লাইট দিয়ে আলো জ্বালাচ্ছিল। বালকের সাপেক্ষে আলোর বেগ যদি c হয়, আমরা দেখেছিলাম গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র অনুসারে vx প্রাইম যদি c হয়, তাহলে বালিকার সাপেক্ষে মাপ অর্থাৎ vx-টা কত হবে? c + v। অর্থাৎ এক কাঠামোতে আলোর বেগ c, আর এক কাঠামো সেটা জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ওই আলোর বেগটা কত আসে? c + v আসে। তো এই কনসেপ্টটা কিন্তু মাইকেলসন মোরেলের এক্সপেরিমেন্ট যেটা রয়েছে, সেখানে যে আলোর বেগ ধ্রুবক থাকবে জড় প্রসঙ্গ কাঠামোগুলোর মধ্যে, সেইটাকে কি করে? খণ্ডন করে। অর্থাৎ এই গ্যালিলিও রূপান্তরের যে কনসেপ্টটা ছিল, সেই কনসেপ্টটা কিন্তু আমরা দেখছি আলো বা যেগুলো অতি উচ্চ বেগে চলমান বস্তুকণা বা অতি উচ্চ বেগে চলমান যে ফোটন রয়েছে, সেগুলোর বেলায় কিন্তু আমার এই গ্যালিলিও রূপান্তরের সূত্রটা খাটে না। তো আমরা বুঝে গেলাম তার মানে গ্যালিলিও রূপান্তরের যে সূত্রটা রয়েছে সেটা কিন্তু শতভাগ সঠিক নয়, সেটার মধ্যেও কিছু ভুল রয়েছে। তো এখন ভুল যেহেতু রয়েছে, সো এটাকে আমরা এখন ওভারকাম করব। কিভাবে এটা ওভারকাম করতে পারি? তো আমরা যেটা করব, গ্যালিলিও রূপান্তর সূত্র যেহেতু সব ক্ষেত্রে ভুল না, কিছু ক্ষেত্রে সঠিক, আমরা যদি অল্প বেগে চলমান বস্তুগুলোর ক্ষেত্রে আপেক্ষিক বেগের হিসাবগুলো করি, তাহলে গ্যালিলিও বেগের রূপান্তর সূত্র দিয়েই করতে পারি। বাট যখন বেশি বেগ, আলোর বেগের মতন বেগের বিষয়বস্তু আসবে, তখন কিন্তু আমার গ্যালিলিও রূপান্তর সূত্রগুলো সঠিক না। তো আমরা গ্যালিলিও রূপান্তরের সূত্র থেকেই আরেকটা ট্রান্সফরমেশনে যাব, এটা লরেন্টজের ট্রান্সফরমেশন নামে পরিচিত। সো এটা অ্যাকচুয়ালি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ল থেকেই আসলে ডিরাইভড। কিভাবে আসে সেটা আমি একটু দেখাই। আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন লতে x' = x - vt এটা শিখেছি। সো x' = x - vt এর বদলে, যেহেতু এটা গ্যালিলিও রূপান্তর সূত্র অনুসারে আর এটা সব ক্ষেত্রে সঠিক না, এটার মধ্যে কিছুটা কারেকশন দরকার। সো কারেকশনের জন্য আমরা ধরে নিচ্ছি যেহেতু এইটা এইভাবে হিসাব করলে আমার vx' = vx - v চলে আসে। সো যেটার মতে আসলে কাজ করলে আমার আলোর বেগের ক্ষেত্রে ভুল যায়, তাই এটাকে আমরা একটু কনসেপচুয়ালি ধরে নিই যে এটা সঠিক না হলে আমরা এটার বদলে একটা কারেকশন ফ্যাক্টর নিয়ে আসি। সেটা হচ্ছে কি x' = x - vt × k। ধরে নিচ্ছি এই k দিয়ে গুণ দিলে আমার সূত্রটা সঠিক হয়ে যায়। আবার গ্যালিলিওর যে বিপরীত রূপান্তর সূত্র রয়েছে, এই বিপরীত গ্যালিলিও রূপান্তর সূত্রের মধ্যেও আমরা কিন্তু লিখতে পারি x = কি x' + vt'। এই সূত্রটার ক্ষেত্রেও আমরা যদি কারেকশন নিয়ে আসি, তাহলে কারেকশন নিয়ে আসলে দেখো এই সূত্রটার মধ্যেও আমরা একটা অতিরিক্ত k দিয়ে গুণ দিলাম। ধরে নিচ্ছি এই k দিয়ে গুণ দেওয়ার ফলে আমার যে আলোর বেগের মতন জিনিসগুলোতে যেহেতু আমার গ্যালিলিও রূপান্তর সূত্র, বেগের রূপান্তর সূত্রটা মাইকেলসন মোরেলের এক্সপেরিমেন্টটাকে মানতো না, সেটা যেন মানে এই k দিয়ে গুণ দেওয়ার ফলে। তো আমরা এখন k এর ভ্যালুটা বের করব। k তো একটা জিনিস ধরে নিয়েছি, এটা বের করব। সো আমরা ধরে নিচ্ছি এই সমীকরণটা হচ্ছে আমার ইকুয়েশন 1, এই সমীকরণটা আমরা ধরে নিচ্ছি ইকুয়েশন 2। তো আমরা এখন যদি এই প্রথম সমীকরণটাতে x' = ct' বসাই, x' = ct', আমরা আলোর জন্য কাজ করছি। সো আমরা ধরে নিচ্ছি যে দূরত্ব যদি অতিক্রম করে x' পরিমাণ, x' = ct', এটা আমার কোন কাঠামোতে?
প্রাইম কাঠামোতে, অর্থাৎ এটা বালকের কাঠামোতে ধরতে পারো। আর এক্স ইকুয়াল টু সিটি, যেহেতু টি কার সাপেক্ষে মাপা সময়, বালিকার সাপেক্ষে মাপা সময়, সো আমি এখানে ধরছি এক্স ইকুয়াল টু সিটি। সো দুই কাঠামোতেই আমি দূরত্বটাকে আলোর বেগ আর সময় এই দুইটা দিয়ে গুণ দিয়ে প্রকাশ করছি। দূরত্বটাকে আলোর বেগ ইন্টু সময় এই দুইটা রাশিমালা দিয়ে আমরা গুণ করছি। যদি বসিয়ে আমরা দেখি এই রাশিমালাটার মধ্যে এক্স প্রাইমের জায়গায় সিটি প্রাইম আর এক্স এর জায়গায় সিটি, তাহলে তোমরাই দেখো এখানে সিটি প্রাইমটা আছে আর এখানে সিটি আছে। সিটি এর মধ্যে কিন্তু তুমি চাইলেই কি কমন নিয়ে নিতে পারো, টি কমন নিয়ে নিতে পারো। সো টি কমন নিয়ে তুমি কিন্তু ইজিলি এরকম একটা রাশিমালা দাঁড় করাতে পারবে। খেয়াল করে দেখো, এখানে সিটি বসাবা, সিটি বসায় টি কমন নিবা, টি কমন নিলে সি মাইনাস ভি থাকবে, আর এখানে তো সিটি প্রাইম, এই সিটা এই পাশে চলে আসবে, আর ওই টি যেটা আছে টিটা এই পাশে চলে আসলেই আমার এই রকম একটা রাশিমালা চলে আসবে। জাস্ট একটু বসালেই তোমরা এটা পেয়ে যাবে, টি প্রাইম বাই টি ইকুয়াল টু সি মাইনাস ভি বাই সি ইন্টু কে। এটা গেল আমার প্রথম সমীকরণ থেকে আসা আরেকটা সমীকরণ, যেটাকে আমরা ব্যবহার করে কে এর মানটা আসলে বের করতে চাই। আবার ইনভার্স গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অর্থাৎ বিপরীত গ্যালিলিয়ান রূপান্তর সূত্রতে যদি আমরা দেখি এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম ছিল, এটার মধ্যেও আমরা যদি কে নিয়ে আসি, সো কেটার নিয়ে আসার পরে এক্স এর জায়গায় আবার এটার মধ্যেও সিটি, এক্স প্রাইমের জায়গায় এটার মধ্যেও সিটি প্রাইম যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এখান থেকেও এটাতে সিটি বসালাম, এটাতে সিটি প্রাইম বসালাম, টি প্রাইম কমন নেওয়া যায়। টি প্রাইম কমন নিলে এখানে কি থাকে, এখানে আমার সি প্লাস ভি থাকে, তাহলে টি প্রাইম কমন নিলাম সি প্লাস ভি আর কে, আর এখানে থাকতেছে কি, এখানে আমার থাকতেছে হচ্ছে সিটি। সো আমরা এখানেও কিন্তু টি প্রাইম বাই টি আকারে পক্ষান্তর যদি করো, পক্ষান্তর করলে টি প্রাইম বাই টি আকারে কিন্তু এটাও নিয়ে আসতে পারো। তোমরা বসিয়ে নিজেরা একটু খেয়াল করে দেখবে, এটাই কিন্তু আসবে। সো টি প্রাইম বাই টি ইকুয়াল টু সি বাই সি প্লাস ভি ইন্টু কে। জাস্ট খুব সিম্পল দুইটা জিনিস করলাম। সো এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিলাম, এটাকে ইকুয়েশন নাম্বার 4 দিলাম। এখন এই দুইটা ইকুয়েশনকে আমরা যদি একত্র করে দেখি, দেখো বাম পক্ষ দুই ক্ষেত্রেই একই, টি প্রাইম বাই টি, টি প্রাইম বাই টি। সো আমরা এই দুইটাকে যদি ডান পক্ষকে একত্র করি, কারণ যেহেতু এটা সমান, সো এইটা ইকুয়াল টু এটা হবে। সো এই দুটাকে যদি একত্র করি, তাহলে আমরা লিখতে পারতাম কি, সি মাইনাস ভি বাই সি ইন্টু কে ইকুয়াল টু সি বাই সি প্লাস ভি ইন্টু কে। সো এইখানে যদি আমি কে গুলাকে এক পাশে নিয়ে আসি, তাহলে কে গুণ কে, কে স্কোয়ার হয়ে যাবে। আর যদি সি প্লাস ভি, সি মাইনাস ভি বাই সি এই জিনিসগুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে এটা লিখতে পারি সি বাই সি প্লাস ভি ডিভাইড বাই সি মাইনাস ভি বাই সি। এই জিনিসটা কিন্তু আমরা কি করতে পারবো, লিখে ফেলতে পারবো। তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু আসতেছে এই রাশিমালাটা। এই রাশিমালাটায় দেখো এখানে সি দিয়ে যদি আমরা কাজ করি, আমরা যদি পক্ষান্তর করে জাস্ট এখানে সি বাই সি প্লাস ভি এটাকে যদি আমরা নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা লিখে ফেলতে পারবো। এই জিনিসটা কিভাবে আসে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই জায়গাটার মধ্যে আমার এখানে এটা লিখতে পারবো, কে স্কোয়ার ইকুয়াল টু যেটা আসতেছে সেটা কি শুধু আমি লিখতেছি, ঠিক আছে। সো সি বাই সি প্লাস ভি, যেহেতু ভাগ আকারে আছে, ভাগ আকারে গেলে আমরা গুণ আকারে এটা দিয়ে দিতে পারবো, তাহলে সি বাই সি মাইনাস ভি, ঠিক আছে। সো বুঝতেই পারছো ভাগ আকার থেকে গুণ আকারে গেছি, তাই আমি রাশিটা উল্টিয়ে দিছি। সো উল্টিয়ে দেওয়ার পরে আমার এখানে কি থাকে, সি স্কোয়ার বাই নিচে সি প্লাস ভি ইন্টু সি মাইনাস ভি, তো এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো এরকম, সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। তারপরে এই লাইনটা থেকেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলে ফেলতে পারবো এই রকম, উপরে সি স্কোয়ার ছিল, উপরে আমি 1 রাখতেছি, আর নিচে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারকে আমি সি স্কোয়ার দিয়ে ভাগ দিতেছি। তো ভাগ দিলে এখন আমার কি আসতেছে, উপরে 1 আসতেছে, আর নিচে এখানে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আসতেছে। সো এই জিনিসটা আসতেছে কার এগেনস্টে, এই জিনিসটা আসতেছে হচ্ছে কে স্কোয়ার এগেনস্টে। সো কে স্কোয়ার যদি এটা হয়, তাহলে কে কত হবে, রুট করে দিব। সো রুট করে দিলে দেখো আমার এই রাশিমালাটা কিন্তু চলে আসে। তাহলে আমরা কিন্তু বুঝে যাচ্ছি যে কে এর ভ্যালুটা কত, কে ইকুয়াল টু আসলে কত, 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো আমরা যে ফ্যাক্টরটা দরকার ছিল সেই ফ্যাক্টরটা পেয়ে গেলাম। এই ফ্যাক্টরটা বসালে আমাদের ওই ঝামেলাটা দূর হয়ে যাবে যে দুই কাঠামোতেই আলোর বেগ সি। কেন আমি এটা বলতে পারি বলতো, কারণ আমরা দেখো এক্স প্রাইম ইকুয়াল টু সিটি প্রাইম, এক্স ইকুয়াল টু সিটি ব্যবহার করেছি দুইটা কাঠামোতে মাপা যে সময় আলোর বেগটা, এই আলোর বেগটা কিন্তু আমরা দুই ক্ষেত্রেই সি ব্যবহার করেছি। এখানে একটা সি, এখানে আরেকটা সি ব্যবহার করিনি, কিন্তু দুই ক্ষেত্রে একই আলোর বেগ মেনটেন করি এই কেটা বের করা হয়েছে। তাহলে আমরা কিন্তু দাবি করতে পারি যে যেহেতু আমরা এখানে দুই কাঠামোতে একই আলোর বেগ সি নিয়ে কাজ করেছি, তাই আমরা কে এর যে ভ্যালুটা পেলাম এই ভ্যালুটার জন্য উভয় কাঠামোতে আলোর বেগ একই আসা উচিত। সো এটা ইনফ্যাক্ট আমরা টেস্ট করেও দেখব, একটু পরেই আমরা টেস্ট করে দেখব। তো টেস্ট করার আগে আমরা লরেন্স ট্রান্সফরমেশনের লগুলো দরকার করবো। লরেন্স ট্রান্সফরমেশনের ল খুবই সিম্পল, জাস্ট কে এর ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। আমরা একটু আগে যে দেখো 1 নম্বর সমীকরণ পেয়েছি, এই 1 নম্বর সমীকরণে জাস্ট কে এর জায়গায় আমি ভ্যালুটা বসিয়ে দিব।
1 নম্বর সমীকরণে যদি কে এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিই, আর 3 নম্বর সমীকরণ কোনটা ছিল? এটা। সো 1 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণে কে এর জায়গায় এই কে এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিব, এই কে এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেব। সো বসিয়ে দিলে আমার অ্যাকচুয়ালি কি চলে আসবে? আমার লরেন্স ট্রান্সফরমেশনের ল চলে আসবে। সো আমি 1 নম্বর সমীকরণে কে এর ভ্যালু বসিয়ে দেওয়ার ফলে আমার আসছে x প্রাইম ইকুয়াল টু x মাইনাস vt ডিভাইড বাই √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। 3 নম্বর সমীকরণে যখন আমি কে এর ভ্যালু বসিয়ে দিলাম তখন আমার আসছে কত? t প্রাইম ইকুয়াল টু t মাইনাস vx বাই c স্কয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তাহলে এই যে দুইটা ল চলে আসলো, এই দুইটা ল কিন্তু লরেন্স ট্রান্সফরমেশনের বেলায় স্পেশাল। তোমরা বলতে পারো ভাইয়া ট্রান্সফরমেশন ল এর বেলায় তো y প্রাইম থাকে, এগুলো থাকে। সো ওইগুলো কিন্তু ওইগুলোর মতনই আছে, ওইগুলোতে তো কোনো ঝামেলা নেই, তাই না? কারণ ওইগুলো তো y প্রাইম ইকুয়াল টু y ছিল, ওইটার মতনই আছে। z প্রাইম ইকুয়াল টু z ছিল, ওইটার মতনই আছে। এগুলো তো আছেই বাই ডিফল্ট। বাট আমাদের এই জিনিসটা কারেকশন হয়েছে, এই জিনিসটা কারেকশন হয়েছে। এই দুইটা কারেকশনের ব্যাপারে যদি বলি, এই জিনিসটা কেন কারেকশন হয়েছে? কারণ এই জিনিসটাই তো ঝামেলা করছি যে আমার বালিকা একটা মাপে গ্যালিলিও রূপান্তর সূত্র অনুসারে x অক্ষ বরাবর বেগ, আর বালক আরেকটা মাপে। আলোর ক্ষেত্রে যখন এটা করে তখনই তো ঝামেলাটা সৃষ্টি হয়েছিল। সো এই জিনিসটার একটা কারেকশন চলে আসছে। আর এই জিনিসটার কারেকশন কেন আসলো তোমরা খেয়াল করলে দেখবে, আমরা x এর জায়গায় বসিয়েছি কি সিটি, আর x প্রাইমের জায়গায় আমরা সিটাকে সি এর মতন রাখতে চাইলে অবশ্যই এখানে যে রাশিমালাটা সেটাকে চেঞ্জ করতে হবে। তো সেটাকে যদি টি রাখি তাহলে তো জিনিসটা এরকম হবে না যে এখানে সি ইন্টু টি প্রাইম গুণ করলাম, এখানে সি ইন্টু টি গুণ করলাম, এখানে আসতেছে এক্স প্রাইম, আবার এখানে সি ইন্টু টি গুণ করলাম, এখানে আসতেছে এক্স। সো টি আর টি প্রাইমের মধ্যে অবশ্যই তারতম্য থাকতে হবে। তাই দেখো আমরা টি এর কিন্তু একটা রাশিমালা পেয়ে গিয়েছি। সো আমাদের খেয়াল করলে দেখবো গ্যালিলিও ট্রান্সফরমেশনে কিন্তু লগুলো ছিল কিরকম? এরকম, রাইট? সো গ্যালিলিও ট্রান্সফরমেশনে লগুলো ছিল এরকম, এগুলো আমার ট্রান্সফর্ম হয়ে লরেন্স ট্রান্সফরমেশনে এই রকম হয়ে গিয়েছে। এখন এই সূত্রগুলোর তাৎপর্য নিয়ে আমি একটু কথা বলবো তোমাদের সাথে। এই সূত্রগুলোর মধ্যে যদি দেখো, বিশেষ করে দ্বিতীয় সূত্রটা খুবই ইন্টারেস্টিং। কেন এটা আমি যদি বলি, খেয়াল করে দেখো, এইখানে টি প্রাইমটা আর টি কি ইন্ডিকেট করতেছে আর এক্স কি ইন্ডিকেট করতেছে। টি প্রাইম কি? বালকের মাপা ঘটনার সময়। টি কি? বালিকার মাপা ঘটনার সময়। আর এক্স কি? এক্স হচ্ছে আমার ঘটনাটা বালিকার সাপেক্ষে যত ভুজে ঘটেছে, মানে যত দূরে ঘটেছে, বালিকা থেকে যত ভুজে এক্স অক্ষ বরাবর দূরে ঘটেছে। এখন তাহলে চিন্তা করো, বালকের এই কাঠামোতে ধরো সাপোজ দুইটা ঘটনা ঘটেছে। বালকের এই কাঠামোতে কয়টা ঘটনা ঘটেছে? দুইটা ঘটনা ঘটেছে। ধরো পাখি উড়াও ঘটেছে, আবার বোম ব্লাস্টও ঘটেছে। দুইটা ঘটনা ঘটেছে, দুইটা আলাদা আলাদা জায়গায় ঘটেছে। তাহলে বালিকার জন্য অবশ্যই পাখি উড়াটা একটা সুনির্দিষ্ট এক্সে, আর বোম ফেটে যাওয়াটা এটা আরেকটু দূরে বা আরেকটু কাছে অন্য আরেকটা এক্সে। তার মানে একই সময়ে পাখি উঠছে, একই সময় বোম ব্লাস্ট হচ্ছে, কার সাপেক্ষে? বালকের সাপেক্ষে। কিন্তু বালিকা কিন্তু কি করবে? বালিকা দেখতেছে যে বালিকার সাপেক্ষে এইটার এক্স হচ্ছে ভিন্ন। তো একই টি প্রাইমের জন্য ভিন্ন ভিন্ন এক্স বসালে কি ভিন্ন ভিন্ন টি পাবে না? আমি বুঝাতে পেরেছি? ধরো সাপোজ টি প্রাইমের জায়গায় দুই ক্ষেত্রে একই মান বসিয়েছি, কারণ বালক দুইটা ঘটনা একই সময় ঘটতে দেখছে। সো টি প্রাইমে আমি দুইবার এই সূত্রটা ব্যবহার করব। একবার এই সূত্রটার মধ্যে আমি কালার দিয়ে বুঝাই। একবার এই সূত্রটার মধ্যে আমি টি প্রাইমের জায়গায় ধরো 2 বসাবো, দুইবারই আমি এই টি প্রাইমের জায়গায় 2 বসাবো, কারণ বালক সবসময় 2 সেকেন্ডে দুইটা ঘটনা দেখছে। একটা হচ্ছে পাখি উড়ার ঘটনা, আর একটা হচ্ছে বোম ব্লাস্ট হওয়ার ঘটনা। ধরে নাও বোম ব্লাস্ট হওয়ার ঘটনাটা লাল দিয়ে বোঝানো, আর পাখি উড়ার ঘটনাটা ধরো সাপোজ সবুজ দিয়ে বোঝানো। আর বালিকারটাতে চলে যাবো এখন। বালিকা দুইটা যেহেতু ভিন্ন জায়গায় ঘুরছে, ধরো সাপোজ পাখিটা তো এই জায়গায় উঠছে, আর বোমটা ধরো সাপোজ এই জায়গায় ব্লাস্ট হয়েছে, এই জায়গাটা। সো বালিকার জন্য এটা কি? একটা ভিন্ন এক্স, তাই না? একটা ভিন্ন এক্স, আলাদা একটা এক্স। সো অন্য একটা মান। সো এই এক্স এর মান যদি হয় 10, সাপোজ কথার কথা, এই এক্স এর মান ধরো সাপোজ 20। তো বালিকা ঘটনার সাপেক্ষে, তাহলে বালিকা হচ্ছে এক্স এর ভ্যালু একবার 20 বসাবে, আবার এক্স এর ভ্যালু আরেকবার কত বসাবে? 10 বসাবে। তো টি এর কি? এই যে এই টিটা, এই টি এর কি তাহলে ভিন্ন ভিন্ন মান আসবে না? যখন বালিকা এক্স এর জায়গায় 10 বসাচ্ছে তখন টি প্রাইম তো সবসময়ই 2, টি এর জায়গায় কি একটা ভিন্ন মান আসবে দুইটা ইকুয়েশনকে সমান মেনটেন করতে হলে। আবার এই সময়ে আরেকটা টি প্রাইমের মান যদি এক্স এর মান যদি 20 বসায়, তাহলে টি এর মান, টি প্রাইমের মান তো 2ই আছে সবসময়। সো এক্স এর জায়গায় 20 বসানো হলে টি এর মান কি আরেকটা ভিন্ন আসবে। তার মানে ঘটনাটা একটু ইন্টারেস্টিং। কেন? বালক বোম ব্লাস্ট আর পাখি উড়া একই সময় দেখতেছে, কারণ দুইটাই 2 সেকেন্ড সময় দেখতেছে। বাট বালিকা বোম ব্লাস্টটা যেই সময় দেখতেছে
পাখি উড়াটা তার কিছু আগে বা কিছু পরে দেখতেছে, কারণ টি এর ভ্যালু তো ভিন্ন আসবে, বুঝাই যাচ্ছে এখানে দুইটা আলাদা আলাদা মানের জন্য এই মানটা একই রাখার জন্য বাকি সবগুলো মান ধ্রুবক, এই মানটা কি ভিন্ন ভিন্ন আসবে। সো বালিকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে দেখতেছে। দ্যাট মিনস কি দাঁড়ালো, দ্যাট মিনস দাঁড়ালো এই যে এক কাঠামোতে একটা ঘটনা একই সময় দুইটা ভিন্ন জায়গায় ঘটলে আরেক কাঠামোতে কিন্তু সেই দুইটা ঘটনা ভিন্ন জায়গায় তো দেখবেই, সাথে আর কি দেখবে, সাথে দেখবে যে ভিন্ন সময়ে ঘটছে। অথচ এটা কিন্তু আগের ক্ষেত্রগুলোতে হতো না। আগের ক্ষেত্রগুলোতে এই কাঠামোতে ঠিক যেই সময়ের ঘটনাটা ঘটতো এই কাঠামোতে ঠিক সেই সময় ঘটনা ঘটতো, তাই কিন্তু আমরা এই সম্পর্কটা লিখতাম টি ইকুয়াল টু টি প্রাইম। বাট এখন কিন্তু টি ইকুয়াল টু টি প্রাইম হচ্ছে না। সো এটা কিন্তু আমাদের যে সায়েন্সের যে কনসেপ্টগুলো সেই কনসেপ্টটা কিন্তু অনেকটাই পাল্টে দেয়, কারণ আমরা জানতাম যে সময় সব কাঠামোর জন্যই সেমভাবে প্রবাহিত হয়, বাট এই ক্ষেত্রে আমরা কিন্তু তা দেখতেছি না। একটা কাঠামো দেখতেছে বোম আগে ব্লাস্ট হয়েছে পাখি পরে উঠছে, আরেকটা কাঠামো থেকে দেখতেছে না দুইটা একই সময়ই ঘটছে। সো আমাদের এই ফর্মুলাগুলো কিন্তু বুঝতে হবে নিজেরা মান বসিয়ে বসিয়ে, যে আমাদের এই সূত্রর বিভিন্ন চলক পাল্টায় পাল্টায় দেখি আসলে কি মিন করে জিনিসটা, তাহলে কিন্তু আমাদের জিনিসগুলো বুঝতে অনেক ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা তার মানে লরেন্স ট্রান্সফরমেশন ল শিখলাম। লরেন্স ট্রান্সফরমেশন ল বেসিক্যালি কয়টা শিখলাম, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, টি প্রাইম ইকুয়াল টু টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম ইকুয়াল টু জেড, এগুলো শিখছি, এগুলো লিখি নেই। সো এটা হচ্ছে আমার লরেন্স ট্রান্সফরমেশনের মেইন ল। এটাতে আমরা নন প্রাইম ভ্যালুগুলো থেকে, দেখো নন প্রাইম ভ্যালুগুলো ডান পাশে, প্রাইম ভ্যালুগুলো বের করি, ঠিক আছে। সো বালিকার ডাটাগুলো থেকে বালকের ডাটাগুলো বের করি, যদি আমি এক্সাম্পলটা দিয়েছি অন্যভাবে, বাট লরেন্স ট্রান্সফরমেশন ল যদি বলে তোমরা নন প্রাইমগুলো ডান পাশে লিখবা আর প্রাইমটাকে বাম পাশে লিখবা। আর বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন ল তাহলে কি হবে, এই ক্ষেত্রে আমরা যে টেকনিকটা শিখেছি সেই টেকনিকটা কাজে লাগবে। আমি টেকনিকটার মধ্যে এরকম জিনিস শিখেছিলাম তোমাদের, যে এক্স যেখানে পাবে এক্সটাকে রিপ্লেস করবে কি দিয়ে, এক্সটাকে রিপ্লেস করবে এক্স প্রাইম দিয়ে, আর এক্স প্রাইম যেখানে পাবে সেটাকে রিপ্লেস করবে এক্স দিয়ে, টিটা যেখানে পাবে টিটাকে রিপ্লেস করবে কি দিয়ে, টি প্রাইম দিয়ে, আর টি প্রাইম পেলে ওইটাকে রিপ্লেস করবে হচ্ছে টি দিয়ে। ভি যেখানে পাবে ভিটাকে রিপ্লেস করবে কি দিয়ে, মাইনাস ভি দিয়ে, রাইট। তো এখন চলো তো আমরা বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন লটা প্রথমে দেখি, তারপরে দাঁড় করাবো, মুখস্থ না করি। এইগুলো যদি জানা থাকে এটা আমরা দাঁড় করাবো, এটা আমরা এইটা থেকে দাঁড় করাবো মুখস্থ না করে। সো কিভাবে দাঁড় করানো যায় এটা আমরা একটু দেখে নিই তাহলে। সো আমরা এই লটার থেকে এটা কিভাবে আসছে সেটা দেখবো। আমরা নিচেরটা ধরো জানি না, আমরা উপরেরটাই জানি শুধু। সো আমরা এই লটা থেকে যদি আসি, এই লটার এক্স প্রাইম পাচ্ছি প্রথমে, এক্স প্রাইম থাকলে আমি বলছি, প্রাইম থাকলে নন প্রাইম লিখবো এক্স, তারপরে এক্স পাইতেছি, এক্স থাকলে এক্স প্রাইম লিখবো, মাইনাস ভি পাচ্ছি, ঠিক আছে। সো আমি বলছি ভি থাকলে মাইনাস ভি বসাবো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ভি হয়ে যাবে না। সো এটা কি হয়ে যাবে, প্লাস ভি। তারপরে টি থাকলে কি বসাবো, টি প্রাইম বসাবো বলছি। তো উপরের পার্টটা ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। এখন আমরা নিচের পার্টটা স্ট্রেট ফরওয়ার্ড, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাই তো। এখানে খেয়াল করে দেখো ভি এর জায়গায় আমরা মাইনাস ভি বসাচ্ছি, তাই তো, আবার এটার উপরে স্কোয়ার আছে। সো জিনিসটা দাঁড়ালো কি, ভি এর জায়গায় মাইনাস ভি বসানো হয়েছে আর স্কোয়ার আছে। সো আলটিমেটলি থাকে কি, আলটিমেটলি থাকে কিন্তু ভি স্কোয়ার, মাইনাস ভি হোল স্কোয়ার মানে কিন্তু ভি স্কোয়ার। সো আলটিমেটলি এটা নিচেরটার মধ্যে কোনো পরিবর্তন তাই আমরা দেখতেছি না স্কোয়ারটা থাকার কারণে। তো এই লটাই কিন্তু দাঁড়ায় গেছে। সো এই লটাই দেখো চলে আসছে, এটাই এটা, তাই না। সো আমরা জাস্ট টেকনিকটা মাথায় রাখলেই কিন্তু হয়ে যায়। আবার চলো এটা থেকে চলো দাঁড় করাই, এটা আমি ভিন্ন কালার ব্লু কালার দিয়ে দাঁড় করাই। সো এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে টি প্রাইম পাইতেছি, তাই তো, টি প্রাইম পাচ্ছি। সো টি প্রাইমের জায়গায় টি বসাবো ইকুয়াল, এরপর টি পাইতেছি, টি এর জায়গায় কি বসাবো, টি প্রাইম মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার পেতেছি। সো এখানে দুইটা জিনিস আছে, ভি আর এক্স, দুইটারই পরিবর্তন করতে হবে। মাইনাস ভি কে আমি প্রথমত কি লিখবো, প্লাস বানায় ফেলবো, প্লাস বানায় ভি লিখবো, কারণ মাইনাস ভি এর জায়গায় মাইনাস ভি বসছে, সামনে একটা মাইনাস আসছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ভি। এক্স এর জায়গায় কি লিখবো, এক্স প্রাইম লিখবো, সি তো সি থাকবে সি স্কোয়ার। তারপরে নিচে যদি আসি, নিচে কি যাবে, 1 মাইনাস এটা আবারও আগের মতন ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে দেখো আমার ফর্মুলাটা কিন্তু এখানেও এটা দাঁড়াই গেছে, রাইট। সো এই জিনিসটা চলে আসছে। সো আমরা আসলে তার মানে লরেন্স ট্রান্সফরমেশন মনে রাখলেই বিপরীত লরেন্স ট্রান্সফরমেশনটা কিন্তু ওইটা থেকেই জেনারেট করতে পারবো। তো আমরা লরেন্স ট্রান্সফরমেশন, বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন শিখে ফেললাম। একটা জিনিস শেখা হয়নি, সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে ওই যে আমরা বলছি গ্যালিলিও ট্রান্সফরমেশন লতে এক কাঠামোতে আলোর বেগ সি থাকলে আরেক কাঠামোতে আলোর বেগ সি না হয়ে সি প্লাস বি, সি মাইনাস বি, এই সকল হতে পারে, পার্থক্য হতে পারে। বাট লরেন্স ট্রান্সফরমেশন আমরা কেন ভালো বলছি বা কেন মডিফাইড বলছি, কারণ এটা গ্যালিলিও ট্রান্সফরমেশনের সেই সীমাবদ্ধতা দূর করে। লরেন্স ট্রান্সফরমেশনে দুই কাঠামোতেই আলোর বেগ কি থাকবে, সি থাকবে। তুমি যে কাঠামো থেকেই মাপো না কেন আলোর বেগ সি পাবা। সো এটা আমরা এখন প্রুফ করব। এটা প্রুফ করার জন্য আমার অ্যাকচুয়ালি লরেন্স ট্রান্সফরমেশনের অবস্থানের আর সময়ের রূপান্তর আমরা দেখছি।
বাট আমাদের বেগের রূপান্তরে যেতে হবে। সো বেগের রূপান্তরে যাওয়ার ক্ষেত্রে আমরা কি করতাম, ডিফারেন্সিয়েশন করতাম, এখনও তাই করবো। সো ডিফারেন্সিয়েশন একটু অন্যভাবে করবো, কারণ এখন টি আর টি প্রাইম সমান না। সো সরাসরি টি ইকুয়াল টু টি প্রাইম লিখে দিতে পারতেছি না। গ্যালিলিও ট্রান্সফরমেশনের সময় ডিফারেন্সিয়েশনে আমরা যে টি ইকুয়াল টু টি প্রাইম লিখে দিতাম, এখন আর ওইটা সরাসরি করতে পারতেছি না। এখন তাহলে কিভাবে কাজ করব? এখন এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি ইন্টু কে, এটা আমরা দেখছি অলরেডি 1 নম্বর সমীকরণ। টি প্রাইম ইকুয়াল টু টি মাইনাস ভিএক্স বাই সি স্কয়ার ইন্টু কে, এটা কোথা থেকে আসছে? যে গ্যালিলিও ট্রান্সফরমেশন থেকে আমরা সীমাবদ্ধতা থেকে যখন লরেন্স ট্রান্সফরমেশন দাঁড় করাই, প্রথমে কিন্তু এই জিনিসগুলো লিখে নিছি, জাস্ট 2 স্লাইড আগে আমরা এই কাজটা করছি। সো এই কাজটা করলে এখন এই লটা থেকেই আমরা কে এর মান তো বসে দিতে পারি চাইলে, বাট আমরা জিনিসটাকে সংক্ষিপ্ত রাখার জন্য কে আকারেই লিখতেছি, বসে দিলেও সমস্যা নেই। আমরা এখন এই জিনিসটাকে, যে চলকগুলো আছে এগুলোকে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে ডি এক্স প্রাইম ছিল, এটা হয়ে যাবে ডিএক্স প্রাইম, এক্স ছিল, এটা হয়ে যাবে ডিএক্স, এখানে ভি তো ধ্রুবক, চলক হচ্ছে টি, তাহলে এটা হয়ে যাবে ডিটি। সো ডেরিভেটিভে নিয়ে গেলাম। একইভাবে এই লটার মধ্যেও আমরা জিনিসগুলোকে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে টি প্রাইম ছিল, এটা হয়ে যাবে ডি প্রাইম চলক, এটা টি, এটা হয়ে গেছে ডিটি, এখানে ভি তো ধ্রুবক, এটা নিয়ে কাজ হবে না, সি স্কোয়ার ধ্রুবক, এটা নিয়ে কাজ হবে না, এক্স এটা ছিল চলক, সো ডিএক্স হয়ে গেছে, ডেরিভেটিভে কনভার্ট করলাম। তো এই যে দুইটা জিনিসে নিয়ে আসলে এখন আমরা একটা কাজ করব। আমরা এই কনসেপ্টটা তো জানি, ভি এক্স প্রাইম ইকুয়াল টু কি? ভি এক্স প্রাইম হচ্ছে ডি এক্স প্রাইম বাই ডিটি প্রাইম, অর্থাৎ বালকের সাপেক্ষে ঘটনার এক্স অক্ষ বরাবর বেগ হবে ঘটনাটার এক্স অক্ষ বরাবর স্থানাঙ্কের পরিবর্তন বাই বালকের সাপেক্ষে যে সময়ের পরিবর্তনের স্থানাঙ্কের পরিবর্তনটা ঘটছে সেই সময়ের পরিবর্তনটা। সো এখন এই ডিএক্স প্রাইমের জায়গায় কিন্তু আমরা এই জিনিসটা, আর এই ডিটি প্রাইমের জায়গায় কিন্তু আমরা এই জিনিসটা লিখে দিতে পারি। সো ডিএক্স প্রাইমের জায়গায় আমরা এই জিনিসটা লিখে দিলাম, ডিটি প্রাইমের জায়গায় আমরা এই জিনিসটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা এই জায়গাটার মধ্যে যদি দেখি যে আমাদের এই লটা যে আসছে, এই লটার এখানে আমরা পক্ষান্তর যদি করি, পক্ষান্তর কি করছি, এই যে ভিএক্স প্রাইম মতো আছে, এই হরটাকে এ পাশে গুণাকারে পাঠিয়ে দিচ্ছি। সো ভিএক্স প্রাইম ইকুয়াল টু কি? ডিটি মাইনাস ভিডিএক্স বাই সি স্কয়ার, জাস্ট এটা গুণাকারে চলে গেছে। আর ডিএক্স মাইনাস ভিটি যে ছিল, ভিডিটি যে ছিল, ডিএক্স মাইনাস ভিডিটি, এটা কিন্তু এটার মতনই আছে, জাস্ট এটা এই জায়গাটার মধ্যে আছে। এখন এই জায়গাটা থেকে আমরা যদি দেখি ভিএক্স প্রাইমের সাথে ডিটি গুণ গেছে, আর ভিএক্স প্রাইমের সাথে এইটা জাস্ট ভেতরে গুণ আকারে পাঠিয়ে দিচ্ছি, নতুন কিছুই করি নাই। আমি এখন একটা কাজ করব, ডিএক্স গুলোকে এক পাশে নিব, ডিটি গুলোকে এক পাশে নিব। সো ডিএক্স গুলোকে এক পাশে নেওয়ার জন্য আমি ডিএক্স রিলেটেড টার্মগুলোকে এক পাশে নিয়ে আসছি, যে ডিএক্স রিলেটেড টার্মগুলোকে এক পাশে নিয়ে আসছি, ডিটি রিলেটেড টার্মগুলোকে এক পাশে নিয়ে আসছি। তোমরা পক্ষান্তরটা দেখবা, জাস্ট পক্ষান্তর করা হয়েছে, তেমন নতুন কিছু না, জাস্ট পক্ষান্তর আমরা করছি। তো আমরা এখন এই জিনিসটা করে কি লাভ হয়েছে, আমরা এখন কমন নিতে পারবো, ডিএক্স আর ডিটি কমন নিতে পারবো। সো ডিএক্স আমি কমন নিলাম, ডিটি আমি কমন নিলাম। কমন নেওয়ার পরে ডিএক্স আর ডিটিকে আমি এক পাশে নিয়ে আসবো, ডিএক্স বাই ডিটি এই ফর্মে নিয়ে আসবো। কেন? কারণ আমরা জানি ডিএক্স আসলে কি বোঝাচ্ছে, বালিকার সাপেক্ষে ঘটনার এক্স অক্ষ বরাবর স্থানাঙ্কের পরিবর্তন, আর ডিটি কি বোঝাচ্ছে, বালিকার সাপেক্ষে মাপা যত সময়ের মধ্যে এই এক্স অক্ষের পরিবর্তনটা হয়েছে, অর্থাৎ বালিকার সাপেক্ষে ঘটনার এক্স অক্ষের পরিবর্তন, বালিকার সাপেক্ষে সময়ের পরিবর্তন। সো অবস্থানের পরিবর্তনের হার আসলে এটা দাঁড়াচ্ছে, এটা আসলে কি বলা যায়, বালিকার সাপেক্ষে এক্স অক্ষ বরাবর ঘটনার বেগ। সো আমরা এটাকে বলতে পারি ভি এক্স, রাইট? সো এটাকে আমরা বলে ফেলতে পারি ভি এক্স, আর কিছুই কিন্তু না। সো ভি এক্স যদি বলে ফেলি তাহলে কিন্তু আমাদের লটা একটা এস্টাবলিশ ল চলে আসলো। এই লটা কি? এই লটা হচ্ছে লরেঞ্জের বেগের রূপান্তর সূত্র। এই লটার মধ্যে অ্যাকচুয়ালি কি হয়, এই লটার মধ্যে তুমি যদি বালকের সাপেক্ষে ঘটনার এক্স অক্ষ বরাবর, মানে যে অক্ষ বরাবর বালকটা বালিকার সাপেক্ষে গতিশীল ছিল সেই অক্ষ বরাবর বেগ জানো, আর বালকটা বালিকার সাপেক্ষে কত বেগে যাচ্ছিল সেটা জানো, আর আলোর বেগ তো সবাই জানি। তো এই জিনিসটা যদি জানো তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা বালিকার সাপেক্ষে কত বেগ দেখবে ঘটনাটা সেটা বের করে ফেলতে পারবো। অর্থাৎ বালকের সাপেক্ষে ঘটনার বেগ জানলে বালিকার সাপেক্ষে ঘটনার বেগ কত সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। সো এই লটাই আমাকে সাহায্য করবে ওই যে লরেন্স ট্রান্সফরমেশনে যে সকল কাঠামোতে আলোর বেগ সি থাকে এটা প্রুফ করতে। তো চলো আমরা এখন ওইটাই প্রুফ করি। সো লরেন্স ট্রান্সফরমেশন কিভাবে আসলে গ্যালিলিও ট্রান্সফরমেশনকে ওভারটেক করে, মানে ওভারকাম করে। লরেন্স ট্রান্সফরমেশন কেন আসলে গ্যালিলিও ট্রান্সফরমেশনের চেয়ে মডিফাইড, বা আমার যে আলোর বেগের ধ্রুবতা ওইটা যে নিশ্চিত করে কিভাবে, সেটাই আমরা দেখতেছি। সো আমরা এই ফর্মুলাটা মাত্র শিখছি। এই ফর্মুলাটার মধ্যে ঘটনাটা যদি দেখি, বালকের হাতে টর্চ লাইট আছে আবারও আগের মতন। এখন বালক টর্চ লাইটটা দিয়ে আলো জ্বালালে বালকের সাপেক্ষে আলোর বেগ কত, মানে ভি এক্স প্রাইমের ভ্যালু কত, ভি এক্স প্রাইমের ভ্যালু হচ্ছে সি, কারণ বালকের কাঠামোতে আলোটা জ্বলছে। সো বালক যেটা দেখতেছে এটা হচ্ছে ভি এক্স প্রাইম ইকুয়াল টু হচ্ছে সি, ভি এক্স প্রাইমের ভ্যালু হচ্ছে সি। তো এখন আমরা এই সূত্রটা ভি এক্স প্রাইমের জায়গায়
আমি দেখাই, এই সূত্রটার vx প্রাইমের জায়গায় আমরা c বসাবো। c বসায় দেখব যে vx এর জায়গায় c আসতেছে কিনা, কারণ vx হচ্ছে বালিকা কত আলোর বেগ দেখবে, যেটা লরেন্স গ্যালিলিও ট্রান্সফরমেশনে কিন্তু দেখছি বালিকা হচ্ছে c প্লাস v দেখে, তাই তো? বাট এখন আমরা দেখি বালিকা কত দেখে লরেন্স ট্রান্সফরমেশনে যদি বসাই। সো আমি c যদি বসাই এই সূত্রের vx প্রাইমের জায়গায় লরেন্স বেগের রূপান্তর মতে বালিকার কাঠামোতে মাপা আলোর বেগ, বালকের কাঠামোতে মাপা আলোর বেগ মানে vx প্রাইম c হলে বালিকার কাঠামোতে মাপা আলোর বেগ vx হবে। এখানে জাস্ট vx প্রাইমের জায়গায় c বসছে, আর কিছুই কিন্তু না। সো c বসলে দেখো উপরে c প্লাস v থাকে আর নিচে 1 প্লাস cv বাই c স্কোয়ার থাকে। সো এখন এই জায়গা থেকে যদি আমরা একটু হিসাব করি, আমরা vx টাকে vx এর মতন রাখলাম, c প্লাস v, আর এখানে c আর c একটা c কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকে শুধু v বাই c। এই v বাই c থাকলে এটার মধ্যে যদি আবার আমরা লসাগু করি, তাহলে মানে c নিচে করি, তাহলে c প্লাস v বাই c, এটা তো নিশ্চয়ই এই জায়গা থেকে যেটা আসছে এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারতেছো। এখন দেখো উপরে আছে c প্লাস v ডিভাইড বাই c প্লাস v ডিভাইড বাই c, তাহলে c বাই v কাটা চলে যায়, এটা কি 1 বাই হরে ছিল, সো এটা উপরে চলে যাবে, তাহলে এটা হলো কি c। এভাবে চিন্তা করতে পারো c প্লাস v ইন্টু c বাই c প্লাস v, তাই না? এটা হচ্ছে না, কারণ এটা উল্টায় যায় গুণ আকারে করলে। সো এটা আমার আসবে কি ফাইনালি ফলাফল আকারে c। তার মানে ঘটনাটা কি দাঁড়ালো, বালকের কাঠামোতে আলোর বেগ মাপলো c, বালিকার কাঠামোতে আলোর বেগ মাপলো c, মানে উভয় কাঠামোতেই কিন্তু আমার আলোর বেগের যে ধ্রুবতাটা সেটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে। অর্থাৎ লরেন্স রূপান্তরের সূত্র মতে সকল কাঠামোতেই আলোর বেগ ধ্রুবক। সো এই কারণেই আসলে লরেন্স ট্রান্সফরমেশনটা আমার হাই ভেলোসিটির জিনিসগুলোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। আলোর বেগের কাছাকাছি যে জিনিসগুলো যাবে সেগুলোর ক্ষেত্রে আমরা যখন ট্রান্সফর্ম করব তখন আমাদের লরেন্স ট্রান্সফরমেশন লটা ইউজ হয়ে থাকে। আর যদি আলোর বেগের খুবই কম, সাধারণত মানুষজন আমরা 10 মিটার পার সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড, এগুলো 30 কোটি মিটার পার সেকেন্ডের চেয়ে অনেক অনেক কম একটা ভ্যালু, এগুলোর বেলায় কিন্তু আমরা গ্যালিলিও ট্রান্সফরমেশন ল ইউজ করতে পারি। আচ্ছা, এবার আমরা চলে আসি এরপর। তো আমরা এই জায়গাটার মধ্যে যদি দেখি, এখানে খেয়াল করো, এইখানে একটা ম্যাথ প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। অনেকদিন পর আমরা ম্যাথ প্রবলেম করতেছি, অ্যাকচুয়ালি এতক্ষণ থিওরি ছিল। এখন থেকে তোমাদের প্রায় ক্লাসেই ম্যাথ থাকবে, কারণ আমাদের মেইন কনসেপ্টে কিন্তু আমরা ঢুকে গেছি। সো এখানে কি ঘটনা ঘটতেছে, একটা কাঠামো দেখছো এস কাঠামো, এই কাঠামোতে একটা বোম ব্লাস্ট হচ্ছে, এই কাঠামো থেকে আরেকটা কাঠামো এস প্রাইম কাঠামো, এটা হচ্ছে ভি বেগে সামনের দিকে চলে যাচ্ছে, ভি জানতে চাওয়া হইতেছে। আরেকটা ঘটনা ঘটছে, এখানে একটা বোম তো ব্লাস্ট হয়েছেই, এই বোমটা ব্লাস্ট হওয়ার 5 মাইক্রোসেকেন্ড পরে 5 কিলোমিটার দূরে আরেকটা বোম ব্লাস্ট হয়েছে। তার মানে এই কাঠামোতে দুইটা বোম ব্লাস্ট হয়েছে। দুইটা বোম কি, একটা হচ্ছে 5 কিলোমিটার দুইটার মধ্যে ব্যবধান, আর একটা ব্লাস্ট হওয়ার 5 মাইক্রোসেকেন্ড পরে আরেকটা ব্লাস্ট হয়েছে, আগে পরে হয়েছে। এস প্রাইম কাঠামোর যে মানুষটা ছিল, সেই মানুষটা কি দেখলো, এই এস কাঠামোতে তাকায়, সে দেখলো যে বোম দুইটা একই সাথে ফাটছে। সো বোম দুইটা যদি একই সাথে ফাটে, তাহলে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে অ্যাকচুয়ালি এস প্রাইম কাঠামোর মানুষটা বা পর্যবেক্ষকটা বা এস প্রাইম কাঠামোটা কত বেগে সামনের দিকে যাচ্ছিল, এই শর্তটা পূরণ করতে চাইতে। তো আমরা খুবই ইজি, জাস্ট চলকগুলো কোনটা কি এটা জানা থাকলেই ম্যাথগুলো কিন্তু খুবই ইজি। সো এক্স ইকুয়াল টু কি, এস কাঠামোর পর্যবেক্ষকের মাপা ঘটনার দূরত্ব, মানে এই কাঠামোতে যেটা আছে এটাকে বালিকারটা, এটাকে বালকেরটা চিন্তা করতে পারো। সো এস কাঠামোর পর্যবেক্ষকের মাপা ঘটনার দূরত্ব, সো ঘটনা কত দূরে ঘটতে দেখছে, এই কাঠামোর মানুষটা দেখছে 5 কিলোমিটার দূরে, এটাকে মিটারে নিয়ে নিলাম 5000 মিটার। এক্স প্রাইম কি, এক্স প্রাইম হচ্ছে এই কাঠামোর মানুষটা ঘটনা দুইটাকে কত দূরে ঘটতে দেখছে। এটা কিন্তু আদৌ আমাদের লাগে না, কারণ ফর্মুলাতে তোমরা খেয়াল করলে দেখছো যে আমাদের যদি এক্স এর ফর্মুলাটা ইউজ করি তাহলে কিন্তু আমাদের আর এক্স প্রাইমের ভ্যালুটা কিন্তু আর কাজে লাগতেছে না। টি প্রাইমের যে কাজটা করলে টি প্রাইমের ফর্মুলাটা ইউজ করি, তাহলে কিন্তু আমাদের এক্স প্রাইমের আর ভ্যালুটা কাজে লাগতেছে না। সো এটা আমি লিখি নেই, বাট এই জিনিসটা আমি তোমাদের বোঝানোর জন্য দিলাম। তারপরে আমরা যদি দেখি এই জায়গাটার মধ্যে যে টি কি, টি হচ্ছে এস কাঠামোর পর্যবেক্ষকের মাপা ঘটনার সময় ব্যবধান, মানে এই কাঠামোর মানুষটা ঘটনাটাকে কত সময় পরে ঘুরতে দেখবে একটার সাথে আরেকটা। সো এটা হচ্ছে 5 মাইক্রোসেকেন্ড দেওয়াই আছে আমাদের প্রশ্ন। সো এই কাঠামোর মানুষটা ঘটনা বোম দুইটাকে ব্যাক টু ব্যাক 5 মাইক্রোসেকেন্ড পরে ব্লাস্ট হতে দেখবে। সো এস কাঠামোর পর্যবেক্ষকের মাপা ঘটনার সময় ব্যবধান, এটা হচ্ছে 5 মাইক্রোসেকেন্ড। সো এটাকে আমি বলতে পারি 5 × 10⁻⁶ সেকেন্ড। টি প্রাইম কি, টি প্রাইম হচ্ছে এস প্রাইম কাঠামোর পর্যবেক্ষকের মাপা ঘটনার সময় ব্যবধান। সো আমি বলছি যে আমাদের শর্তটা কি ছিল, এই কাঠামোর মানুষটা এই বোম দুইটাকে একই সময় ব্লাস্ট হতে দেখবে। একই সময় মানে কি, দুইটার মধ্যে সময় ব্যবধান কত, 0। সো টি প্রাইম কি, এস প্রাইম কাঠামোর মানুষটার মাপা ঘটনার সময় ব্যবধান, সেটা কত সেকেন্ড, 0 মাইক্রোসেকেন্ড বা 0 সেকেন্ড বলতে পারি আমরা, যেহেতু একই সময় দেখছে। সো এই ডাটাগুলো জানা থাকলে আমাদের যদি লরেন্স ট্রান্সফরমেশন লটা আমরা বসাই দিই, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে সময়ের ক্ষেত্রে। টি প্রাইম জানি, টি জানি, এক্স জানি,
বের করতে হবে কাকে? ভি কে। বুঝতেই পারতেছো একটা সমীকরণ একটা আননোন পক্ষান্তর করে করে বের করা যাবে। সো আমি ভ্যালুগুলো যদি লিখে ফেলি সবগুলো ভ্যালু আমি এই জায়গাগুলো থেকে নিয়ে বসাই দিছি। বসায় দেওয়ার পরে আমরা যদি পক্ষান্তর করে হিসাব করি তাহলে আমার ভি চলে আসে কত? 9 × 10⁻7 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কিন্তু ইজিলি ম্যাথটা পেরে ফেললাম। ম্যাথটা কিন্তু দেখছো কত ছোট, অল্প একটু কাজ, জাস্ট চলকগুলো জানতে হয়। মডার্ন ফিজিক্সের ম্যাথগুলোতে এটা ভালো দিক, ম্যাথগুলো ছোট হয়, জাস্ট কনসেপ্টটা বুঝতে হয়। যদিও এই ম্যাথগুলো নিয়ে অনেকেই ভোগান্তিতে পোহায় জাস্ট চলকগুলো কোনটাকে ভালো করে না বোঝার কারণে। আচ্ছা, এবার আমরা চলে আসি এরপরে আরেকটা ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি পৃথিবী, এটা হচ্ছে রকেট, রকেটের মধ্যে আছে মিসাইল। সো পৃথিবী থেকে রকেটটা 0.9 c, খেয়াল রাখবা আমাদের বেগ সবসময় এত মিটার পার সেকেন্ড এভাবেই না দেওয়া থাকতে পারে, সি এর ফ্র্যাকশন আকারে দেওয়া থাকতে পারে। 0.8 c মানে 0.9 c আসলে বোঝাচ্ছে কি আলোর বেগের 90% বেগ 0.9 c। সো 0.8 c হচ্ছে আলোর বেগের 80% বেগ। সো এভাবে বলা থাকবে। সো 0.9 c বেগে আমার রকেটটা পৃথিবী থেকে গমন করছে। এটা কে গমন করছে? রকেট মিসাইল দুইটা সহ, ঠিক আছে। এরপরে রকেট থেকে মিসাইলটাকে ছেড়ে দেওয়া হলো। রকেটটা যাওয়ার সাথে পরে মিসাইলটাকে ছেড়ে দিছে। রকেটের মানুষটা দেখছে মিসাইলটাকে 0.9 c বেগে ছেড়ে দেওয়া হয়েছে। মানে এটা কিন্তু এই যে 0.9 c এটা কার সাপেক্ষে? এটা হচ্ছে রকেটের সাপেক্ষে। রকেটের মানুষটা যখন মারছে মিসাইলটাকে সে 0.9 c বেগে মারছে। তাহলে দুইটা 0.9 c পাইছে। একটা হচ্ছে পৃথিবী থেকে রকেটটা 0.9 c বেগে যাচ্ছে, আর মিসাইলটাকে 0.9 c বেগে রকেট থেকে রকেটের মানুষটা ছুড়ে মারছে। আর এটা কিন্তু রকেটের মানুষের সাপেক্ষে মাপা মান। এখন আমি ম্যাথটা করার আগে তোমাদের জাস্ট কয়েকটা জিনিস বের করতে বলবো। এখানে Vx কোনটা, Vx প্রাইম কোনটা, আর ভি কোনটা, এগুলো একটু চিন্তা করো। আমি ম্যাথটা করে দেওয়ার আগে এগুলো চিন্তা করো। তো আশা করি তোমরা চিন্তা করছো। তো চিন্তা করলে আমরা এখন চলে আসি আমাদের এই জায়গাটার মধ্যে ম্যাথটা সলভ। দুইটা কাঠামো খুব সিম্পল, একটা হচ্ছে পৃথিবীর কাঠামো, আরেকটা হচ্ছে কি আমার রকেটের কাঠামো। এটা এস ধরতে পারি বালিকার কাঠামোর মতন, এটা বালকের কাঠামোর মতন ধরতে পারি এস প্রাইম। আর ঘটনাটা হচ্ছে মিসাইল ছুড়ে মারে, তাই তো? আচ্ছা, তো আমরা পড়ছিলাম যে আমাদের যে একটা কাঠামোর সাপেক্ষে আরেকটা কাঠামো যত ধ্রুব বেগে যাবে সেটাকে আমরা ভি বলি। সো এই কাঠামো থেকে এই কাঠামোটা কত ধ্রুব বেগে যাচ্ছে? 0.9 c। সো এটা হচ্ছে আমার ভি দেওয়া আছে 0.9 c। আর এই কাঠামোর সাপেক্ষে ঘটনাটা কত বেগে দেখতেছে সে, ঘটনা হচ্ছে মিসাইল ছুড়ে মারা, এটা হচ্ছে ঘটনা। টিয়া পাখির মতন চিন্তা করতে পারো, এটাকে বালকের মতন চিন্তা করতে পারো, এটাকে বালিকার মতন চিন্তা করতে পারো। সো আমার এই ঘটনাটা কত বেগে যাচ্ছে? বালকের সাপেক্ষে বা মিসাইলের রকেটের সাপেক্ষে এটা হচ্ছে 0.9 c। সো এইটা প্রাইম কাঠামোর মানুষ যা মাপবে সেটাকে আমরা কি বলি? ভিএক্স প্রাইম। সো ভিএক্স প্রাইম হচ্ছে 0.9 c আমি পেয়ে যাচ্ছি। ভিএক্সটা আমার বের করতে হবে, তাই না? আমার জানতে চাইছে পৃথিবীবাসীর সাপেক্ষে মিসাইলের বেগ কত, পৃথিবীবাসী মিসাইলটা কত বেগে দেখবে। এখন যারা আপেক্ষিকতা পড়ো নাই তারা হয়তো খুব সহজেই বলে দিবা 0.9 c যোগ 0.9 c দুইটা একই দিকে যাচ্ছে ভাই, তো আলটিমেটলি এখানে বেড়ে যাবে, বেড়ে হচ্ছে 1.8 c হবে। এরকম কিছু না কিন্তু ব্যাপার। এখানে আমাদের লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করতে হবে, কারণ এটা হাই ভেলোসিটি নিয়ে কাজ। সো আমরা এই ক্ষেত্রে লরেন্স ট্রান্সফরমেশনের ভেলোসিটির যে ট্রান্সফরমেশনটা আছে সেটা ইউজ করব। সো vx = vx প্রাইম প্লাস v ডিভাইড বাই 1 প্লাস vx প্রাইম v বাই c স্কয়ার, এটা ইউজ করব। সো এখানে আমি ভ্যালুগুলো যথাক্রমে বসাবো। এখানে আমি vx এর ভ্যালু বসাবো, vx এর ভ্যালু বের করব, vx প্রাইম বসাবো যেটা জানি 0.9 c, v এর ভ্যালু বসাবো যেটা আরো 0.9 c। সো আমি বসাইলাম 0.9 c যোগ 0.9 c 1 প্লাস 0.9 c ইনটু 0.9 c বাই c স্কয়ার। এখানে একটা ম্যাথের টেকনিক আমি বলে রাখি, আমরা যদি সি আকারে দেওয়া থাকে ম্যাথটা সি আকারেই করব। সি আকারে করলে আমার সুবিধা কি? কাটাকাটি ইজিলি হয়ে যায়, সো আমার জন্য সুবিধা। সো 0.9 c ইন্টু 0.9 c, সি গুণ করলে সি স্কোয়ার, তার মানে উপরে সি স্কোয়ার এই সি স্কোয়ার কাটাকাটি চলে যাবে, তাহলে 0.9 ইন্টু 0.9 থাকবে 1 এর সাথে যোগ আকারে, আর উপরে 0.9 c যোগ 0.9 c আসবে। তাহলে এটা যদি তোমরা হিসাব করো এই জায়গাটার মধ্যে সিটাকে রাইখে দিলা বাইরে, হিসাব করলে তোমরা পেয়ে যাবে কত? 0.994 c। তার মানে দেখতেছো যে আমার অ্যাকচুয়ালি পৃথিবীবাসী রকেট মিসাইলটাকে কত বেগে যেতে দেখবে? 0.994 c। সো চাইলেও কিন্তু আলোর বেগের বেশিতে সে দেখতেছে না রকেটটাকে যেতে। যে আমরা বলছিলাম যে ক্লাসিক্যাল মেকানিক্সের মতো করলে 0.9 যোগ 0.9 1.8 হয়ে যেত, 1.8 c মানে আলোর বেগের 180%। সো আমরা এই ম্যাথটা বুঝে থাকলে আমাদের লরেন্স ট্রান্সফরমেশনের সবগুলো পার্ট ক্লিয়ার। সো আমরা পরের ক্লাসে দৈর্ঘ্য সংকোচন, সময় সংকোচন, ভর সম্প্রসারণ এগুলো নিয়ে আলোচনা করব। এক একটা ক্লাসে এক একটা জিনিস আলোচনা করব, অনেক ইন্টারেস্টিং ক্লাস হবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।